এবার ডক্টর ইউনূসের ওপর কঠিন খেপেছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। কঠিন বিপদে পড়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। ডক্টর ইউনূস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হলো। কেন ধাক্কাটা শুরু হলো? কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়ে বসছে। তাহলে যদি বুঝতো তাহলে টিপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি টিপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট, আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে ক্ষমতায় আসবেন, এটি একটা এনজিও গ্রাম সরকার করবেন, একটা গ্রামীণ ব্যাংক মডেল কিংবা একটা এনজিওর মডেলের একটা সরকার তিনি করবেন। বড় যে একটা কর্পোরেট গ্রামীণ ফোনের মতো একটা কর্পোরেট হাউস খুলে বসবেন, এটা বিএনপির ডিকশনারিতে ছিল। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতা থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালী করে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছে ভারত। ইতিমধ্যে গত 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এই বিস্তারিত আলোচনা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, মহা বিপদে পড়তে চলেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে চলেছেন। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু ভালোভাবেই সাহায্য করছে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হলো। কেন ধাক্কাটা শুরু হলো? কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়ে বসছে। হয়তো আমরা আজকের দিনে বিএনপিকেও দেখবো কড়া বিবৃতি দিয়ে আসতে, কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার, সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন। এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন, সাথে আওয়ামী লীগও যোগেছে, সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন, যারা 4 দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দে, তো আজকে মানে এই পুলিশ নিয়ে এখন কি করবে? এখন দেখেন বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটে সবগুলো থেকে পুলিশ ইচ্ছাকৃত গুলি করে না, এটা কিন্তু সবসময় না। কিছু আছে উপর মহলের অর্ডার থাকে, বাট কিছু আছে অন সিচুয়েশনে কইরা পেটে। এখন এই যে কোরা ফলছে, এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে, যে কাজটা 3 দিন আগে আওয়ামী লীগ সরকার করতো। এখন আমি কম্প্যারিজনে যেতে চাচ্ছি না, আমি যেটা বুঝতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় একটা জাতি খুব নিরাপদে ছিল, বাট তারা তখন বোঝে নাই। এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল। এটা কোন জাতি জানেন? মাজার ভক্ত যারা। যেমন আপনি দেখেন যে গত পরশুদিন দেখলাম সাভারে একটা মাজারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে ভাঙচুর করছে। এরকম একটা ঘটনা, হাজার হাজার ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন জায়গায়, ছোট বড় বিভিন্ন ইস্যুতে। তো এই যে মাজারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন, কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না, আওয়ামী লীগ সরকার থাকতে তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না। এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে, এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন, রাষ্ট্র যন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে। খাগড়াছড়িতে এই মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিস্থিতি। গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, গান গাইতে গাইতে মেরে ফেলা হচ্ছে। এখন এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে খুবই পরিকল্পিতভাবে, আমরাও বুঝতেছি কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই, যারা সরকারে বসেছেন তাদেরকে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের। আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে। এটার পেছনে অবশ্যই ভারতের হাত আছে আমার নিজেরও মনে হয়, কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে। তো এখন কে হাত আছে, কারা জড়িত, শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। তো এখানে সকল কিছু মিলিয়ে যারা এই সরকারের সমালোচক আছেন, 3 দিন আগেও যারা ভক্ত ছিলেন, আমি নিজেও পজিটিভ কথা বলছি, এখন আমি পজিটিভ আশা করি এই ক্রান্তিকালটা কেটে যাবে, কিন্তু কবে? যত দীর্ঘমেয়াদী হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কারণ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বড় বড় পিনাকি দাদা, তারপর ধরেন কি বলা যে সাংবাদিক ইলিয়াস বা কনসার্ভার আরো যারা আছেন বা রাজনৈতিক দলগুলোর নেতারা, তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন। আবার মাহমুদুর রহমান তিনি দেশে আসার পর তিনি যে গ্রেপ্তার হয়েছেন এটা কিন্তু কেউ মানে নিতে পারে নাই। আবার যে আইনের দোহাই দেওয়া হয়েছে, প্রশ্ন উঠছে যে আইন দেখাচ্ছেন সেটা তো আপনারাই অবৈধ, আপনাদের তো আগে এখানে সাজা হয়ে যাবে, কারণ এইভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ নেই। তাহলে আইন কি দুই রকম? মানে এখানে নানান ইস্যু এখন আসছে। তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের সাথে শক্তভাবে একটা বৈঠক করা দরকার। পাশাপাশি যদি লোকবল সেখানে সংকট থাকে, নতুন করে সেখানে লোকবল কানেক্ট করা দরকার। যদি পুলিশে সদস্য সংখ্যার ঘাটতি থাকে, পুলিশ নিয়োগ দেওয়া দরকার, অলরেডি দিচ্ছে। মানে যতটুকু শক্ত হওয়া দরকার হইতে হবে, কারণ জাতি হিসেবে তো অবাধ স্বাধীনতা দিয়ে দিলে কি হবে জানেন? যে না, পুলিশ এতটা ভয় পেলে চলবে না। দরকার লাগলে ক্ষেত্র বিশেষে প্রাণনাশী গুলি না, হাঁটুর নিচে 2-1টা শুট করে দিতে হবে, কারণ লাগবে তো। পুলিশের গায়ে হাত তুলতে আসলে ইলিগেল ইস্যুতে সেখানে শুট করে ফালাই দিতে হবে, মারা যাবে না, ধরেন লিগেল লেভেলে একটা রাবার বুলেট ঠুকে দিতে হবে। নয়তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন না, কারণ আইন শৃঙ্খলাটা ব্যালেন্স করে যারা, তাদেরকে যদি মানুষ পাত্তা না দেয় অথবা তাদের গায়ে হাত দিতে আসে, বাট আমার চিহ্ন সেই আমি অমুক সময়, এগুলো বললে হবে না। তো ডক্টর ইউনূস সাহেবের হাতে এখন পর্যাপ্ত সময় আছে, আমি বিশ্বাস করি যে খুবই গুরুত্বপূর্ণভাবে বৈঠক করুন, প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে করুন অথবা ইন্টারনালি করুন, সেনাবাহিনীর সাথে করুন, কার সাথে করবেন করেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা দরকার।
একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, মন যাচ্ছে তাই করতেছে। একজনের দোকান ভেঙে ফেলতেছি, একজনের বাসার ভিতরে অমুক নেতা আছে মনে করা, তো অমুক নেতারা ধরার দায়িত্ব কি আপনারা দিছে নাকি? দেশে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আছে। গতকালকে দেখলাম বসুন্ধরার সি ব্লকে একটা অফিসে গিয়ে ভাঙচুর। এরা কারা? মানে এদেরকে এই রাইটটা কারা দিছে? রাষ্ট্রের মধ্যে এই গ্রুপটা কিভাবে তৈরি হয়ে গেল যে মন চাইলো আমি আপনার বাড়িতে ঢুকে ভেঙে ফেলবো সবকিছু, 50 জন মানুষ নিয়ে আপনি আওয়ামী লীগ করতেন বা আপনি বিএনপি করতেন, এরকম একটা ইস্যু ধরা। তো এটাও তো সঠিক না। আপনি এই জিনিসটাকে ফাংশন করতে দেওয়ার সুযোগ নিতে ঘটছে, বন্ধ হচ্ছে না, লাইভ আসতেছে সোশ্যাল মিডিয়াতে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলা একটু স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার। আমরাও চাই ডক্টর ইউনূসের সরকার একটু সময় ক্ষমতায় থাকুক, বাংলাদেশকে একটা নতুন জায়গায় পৌঁছাক, যেখান থেকে এই হানাহানি, হিংসা, ক্ষমতা থেকে হারাইলে একদল আরেকদলের মামলা দিবে, পিটিয়ে মেরা ফেলবে, এরকম ভাঙচুর করে, এগুলো আমরা চাই না। ক্লান্ত ভাই বাংলাদেশ নতুন। তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, একেবারেই বুঝতে পারেনি, না অল্প বুঝেছে? একেবারে যদি বুঝতো তাহলে টুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি টুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট। আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই। আমাদের জনগণ একটা আকাঙ্ক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো, সারা দেশের জনগণ, এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো, জীবন দিল, রক্ত দিল, এবং এর পথে যে বাধা, প্রধান বাধা, তাকে উৎখাত করলো। এখন এই আকাঙ্ক্ষাটা, তারপরে যে সরকার গঠিত হলো, সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে? এই আকাঙ্ক্ষা খুব ভালো। এখন আপনি আকাঙ্ক্ষা শব্দের ব্যবহার করে খেয়াল করেন। আকাঙ্ক্ষাটা হলো আমাদের জীবের চাহিদা মেটানো। মানে এটা আমি একটা অর্থনৈতিক কথাবার্তা বললাম, এটা কিন্তু জীবের চাহিদা। আমি এটা তো একটা সমাজে আমি বাস করি, আমি রক্তমাংসী মানুষ, আমার তো চাহিদা আছে। কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার। সেটা হলো আমি তো একটা জনগোষ্ঠী, আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী, এটাও কিন্তু আমার চাহিদা। এটাকেই আপনার রাজনীতির ভাষায় বলা হয় অভিপ্রায়। উইল অফ দ্য পিপল আমরা বলি না, উই পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। এখানে কিন্তু জাতিবাদ টাতিবাদ নাই, রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত, এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো, এমন একটা রাজনৈতিক ভাবে এটাকে এমনভাবে আমরা রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি। তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না, তার মধ্যে আপনার চাকমারা থাকবে, তার মধ্যে সাঁওতালা থাকবে, তার মধ্যে রাজবংশী থাকবে, সনাতন ধর্মের লোক থাকবে, ঠিক আছে, নারী পুরুষ থাকবে, আস্তিক নাস্তিক থাকবে। এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব। সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, ইংরেজিতে এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। দেখেন, এটা কিন্তু জাতিবাদ না, কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আবার ফ্যাসিস্ট হয়ে যাবে। এটা কিন্তু ইসলাম জাতিবাদ না, কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন। ফ্যাসিজম কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতা থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালী করে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছে ভারত। ইতিমধ্যে গত 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখেন, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তির একটা অংশকে আবার বিরুদ্ধ শক্তি বানিয়ে দিয়েছেন। নানা ধরনের ন্যারেটিভ, কালচারাল হেজিমনি তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে 53 বছর ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করা হয়েছে, এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনীতিকরা অংশগ্রহণ করেন। বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পসমূহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন। প্রথমেই বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পগুলোর সফল এবং বাধাহীন বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি শেখ হাসিনা সরকারের সাথে ভারতের স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে সরকার যেন সরে না যায় সে ব্যাপারে সতর্ক করা হয়। আপনারা লক্ষ্য করেছেন 15 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। সেখানে অংশগ্রহণ করেছে কারা? ডিপ্লোম্যাটরা, শিক্ষকরা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, অবজারভার কিংবা আপনার বিবেকানন্দ ফাউন্ডেশনের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো সেখানে আপনার পার্টিসিপেট করেছে। বিকজ আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা টুল। সুতরাং এই যে খুঁটি যে ধসে পড়েছে, এরই হবে, এটাকে আবার দাঁড় করাতেই হবে শক্তভাবে। 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার হাতে পৌঁছে, যা তারা প্রকাশ করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। এছাড়াও সাংবাদিক ও একাধিক বিশিষ্ট অধ্যাপককে আমন্ত্রণ জানানো হয়েছিল মতামত দেওয়ার জন্য। পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি সৃষ্টি করেছে ভারত। বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে, সেজন্য সকল ধরনের ষড়যন্ত্র করছে। বৈঠকে আলোচনার মূল কেন্দ্রে ছিল আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি উল্লেখ করেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি নির্বাচন হয় তবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তবে বিএনপি ক্ষমতা এসে জনপ্রিয়তা হারাতে পারে এবং বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় শেখ হাসিনার 2009 সালের ভূমিধস বিজয়ের উদাহরণ তুলে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি স্বাধীন, সার্বভৌম, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, পক্ষে কিংবা বিপক্ষে? বা তিনি কি দেশপ্রেমিক? তিনি কি আমেরিকার এজেন্ট? তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন?
তিনি কি প্রথম আলো গ্রুপ রয়েছেন, প্রথম আলোর যে সকল বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক রয়েছেন তাদের দ্বারা প্রলুব্ধ, তাদের দ্বারা প্রভাবিত, তাদের দ্বারা পরিচালিত, নাকি তিনি যাদের কথা বলেন সমন্বয়ক অর্থাৎ সাধারণ ছাত্র এবং জনতা যারা এই আন্দোলন করেছেন, সেই আন্দোলনের প্রতিনিধি রূপে তার সঙ্গে যে সকল সমন্বয়ক রয়েছেন এবং যাদের দুজন সদস্য ইতিমধ্যে উপদেষ্টা রূপে তার সঙ্গে রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি কি সরকার চালাচ্ছেন, নাকি এই সরকারের পেছনে সেনাবাহিনীর একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে? তিনি কি সেনাবাহিনীর অধীন, প্রভাবাধীন, নাকি সেনাবাহিনী তার অধীন? অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাবো সাধ্যমতো। একথা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কোনো ক্ষমতার যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনোদিন ক্ষমতার পট পরিবর্তন আমাদের দেশে হয়নি। আরেকটি হয়েছে, সেটা হলো নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে, কিন্তু সেনাবাহিনীকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি ভাবসাব দেখিয়ে কিংবা লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয় আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয়। আমাদের দেশের যে মিলিটারি ট্রেনিং এবং আমাদের দেশের সামরিক বাহিনীর যে গঠন পুরোটাই পাকিস্তানি সেনাবাহিনীর আদলে করা হয়েছে। এমনকি আমাদের যে সিভিল সার্ভিস ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, এটিও পাকিস্তানের মতো করে করা আছে। তো এর ফলে আমরা কোনো অবস্থাতেই সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে পাকিস্তান জমানার যে চিন্তা চেতনা, মন মানসিকতা এবং এই দুই দেশে মিলিটারি সার্ভিস এবং সিভিল সার্ভিস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে ওর বাইরে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। এটা হলো বাস্তবতা। কেন পারিনি সেটি একটা ভিন্ন আলাপ বা ভিন্ন আলোচনা, কিন্তু আমরা যেতে পারিনি। দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি। পাকিস্তানের জুডিশিয়ারিটা, আমি যেহেতু আইনের ছাত্র, আমার কাছে ক্ষেত্র বিশেষে ভারতের জুডিশিয়ারির চাইতেও ভালো মনে হয়। এমনকি অনেক ক্ষেত্রে, বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় যেটা সুপ্রিম কোর্ট রয়েছে, নিম্ন আদালতের কথা বলছি না, ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট, তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির, এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারিনি। ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে, অবিচার হয়েছে, তারপর ডাউনফল হয়েছে সবকিছুর, সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কী সব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি। সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চর থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আবার দ্বিতীয় স্টেজে এসে দেখলাম যে তার অনুগত উচ্চ আদালতের যারা বিচারক ছিলেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারক ছিলেন, প্রধান বিচারপতি সহ, তারা জনরোষের শিকার হয়ে, প্রথমত দুইজন বা তিনজন বিচারপতি তারা জনরোষের শিকার হয়ে পথে, মানে রাজপথে লাঞ্ছিত হয়েছেন, আর বাকিরা জনবিক্ষোভের মুখে, ছাত্র বিক্ষোভের মুখে নজিরবিহীনভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই, কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা অ্যাপিলেট ডিভিশনে ছিলেন তাদের অনেকেই চিনতাম, প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল। তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে, হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি, এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে, দৃষ্টান্তমূলক কাজ করতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো শাসন চলেনি, কখনো চলেনি। বিভিন্ন সময় এটাতে এরশাদ বলেন, বেগম জিয়া বলেন, হাওয়া ভবন বলেন, শেখ হাসিনা বলেন, তারা সামরিক বাহিনীর উপর তাদের কর্তৃত্ব বিভিন্ন সময় প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে। কিন্তু এই বাহিনীটি যারা তরুণ তুর্কি, তারা পুলিশ বাহিনীর মতো নিজেদেরকে জলাঞ্জলি দেয়নি, এবং আপ টু কর্নেল পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কর্নেল পর্যন্ত তারা সবসময়ই তাদের যে প্রফেশনালিজম এটি বজায় রাখার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, এখানে যারা সৈনিক, এই সৈনিক যারা, তারা হলেন সেনাবাহিনীর প্রাণ। তাদেরকে কখনোই এই রাজনীতিতে সম্পৃক্ত করা যায়নি। রাজনীতির যে ভ্রষ্টাচার এটি সাধারণ সৈনিকদের মধ্যে প্রবেশ করেনি। তো কর্নেলের উপরে যে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, দেন জেনারেল, এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে পদবিগুলো রয়েছে, এখান থেকে অর্থাৎ মূল কমান্ড, ব্রিগেড কমান্ড থেকে শুরু করে, মানে ব্রিগেড কমান্ড থেকেই
সরকার যারা দলীয় রাজনীতি করেন তারা চেষ্টা করেছে এদেরকে কলুষিত করার জন্য। যা হোক, সেভাবে চলছিল এবং এর মধ্যেই সেনাবাহিনীর মধ্যে বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে, বহু উত্থান পতন হয়ে আজকের সেনাবাহিনী বর্তমান জায়গাতে পৌঁছে গিয়েছে। এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি অলৌকিকভাবে সেনাপ্রধান হয়ে গেছেন। এটি ইটস এ রং সিলেকশন অফ শেখ হাসিনা। তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটা হলো তিনি সাহসী, তিনি মেধাবী, তিনি বিবেকবান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল। এটা তার ব্যক্তিগত পরিচয়। এবং তার ঠিক জেনারেল শফিউদ্দিনের মতো, জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল, তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের, আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন, এরকম লোভী, এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি, কখনোই করতে পারেনি। তো যখন এই ভদ্রলোককে সিলেক্ট করা হলো, তার একমাত্র যোগ্যতা শেখ হাসিনা মনে করেছিলেন আত্মীয়। ঠিক আছে, আত্মীয়। তিনি যার আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন, তার শ্বশুর সম্ভবত জেনারেল মুস্তাফিজ, তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন। সেই সুবাদেই ওয়াকারুজ্জামান তার আত্মীয়। এবং জেনারেল মুস্তাফিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল ইন দ্য মিলিটারি ইতিহাসে। তাকে সব মানে একটা অনন্য বলা যাবে না, একটা অনন্য উচ্চতা ছিল জেনারেল মুস্তাফিজের। এবং তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু তার প্রফেশনালিজম নিয়ে, দক্ষতা নিয়ে, সততা নিয়ে প্রশ্ন করার কোনো লোক এখন পর্যন্ত সেনাবাহিনীতে নেই। তো একইভাবে জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও ঠিক ওইরকম একটা ইতিবাচক চিন্তা ছিল, যেমন আইকেবি সম্পর্কে ছিল। আইকেবি যখন সেনাপ্রধান হলেন, তার সম্পর্কে কিন্তু এরকম সেনাবাহিনীর মধ্যে নির্ধারণ একটা ইতিবাচক বিষয়াদি ছিল। কিন্তু পরবর্তীতে অনেক ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড এবং তার রিটায়ার করার পর তিনি একটা ওই কি করে মানে শেখ হাসিনার কি একটা পাওয়ার প্ল্যান, আমি জানি না এই সমস্ত কথাবার্তা, বাট বাজারে গুজব রয়েছে। এই সমস্ত দুর্নাম বদনাম ছাড়া তিনি যখন সেনাপ্রধান হলেন, তার সম্পর্কে কিন্তু এই ইকবাল করিম ভূঁইয়ার সম্পর্কে কিন্তু অসাধারণ একটা ইতিবাচক ধারণা ছিল সেনাবাহিনীর মধ্যে। তো যাই হোক, এখন জেনারেল ওয়াকার সাহেব যদি 5 বছর বা 3 বছর 4 বছর শেখ হাসিনার অধীনে সেনাপ্রধান থাকতেন, তখন পরিস্থিতি কি হতো সেটা বলতে পারবো না। কিন্তু সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি তার যে ক্যারিয়ার আইকেবি বা ইকবাল করিম ভূঁইয়ার মতোই উজ্জ্বল, বা তার শ্বশুরের মতোই উজ্জ্বল। এবং খুব অল্প সময়ের মধ্যে যখন একটা পলিটিক্যাল সমস্যা আসলো, তখন তিনি আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে এবং সমস্ত পারিবারিক বন্ধনের ঊর্ধ্বে গিয়ে তিনি যে দক্ষতা দেখালেন এবং সেনাবাহিনীকে রক্ষা করে যে ভূমিকা তিনি গ্রহণ করলেন, এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, অনন্য ইতিহাস হয়ে থাকবে। এবং এখনো পর্যন্ত তিনি যে কথা বলছেন, ধীর স্থির ভাবে তিনি যে চলছেন, এবং এখনো পর্যন্ত একটা টু শব্দ তার মুখ থেকে বের হয়নি যা নিয়ে সমালোচনা হতে পারে। অতি সম্প্রতি তিনি এটি বক্তব্য দিয়েছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, অথবা সংস্কার হবে, তারপর 18 মাসের নির্বাচন, হোয়াট এভার মেবি। তিনি এই 18 মাস যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, এটি নিয়ে বাংলার মানুষের মধ্যে আনন্দর যে বন্যা, এটি রীতিমতো বয়ে গিয়েছেন এবং সরকারকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বজাবে আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকাতে বসে, এবং তাকে যখন এই বিষয়টি নিয়ে এই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে এটা আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয়। তো তার যে মুখভঙ্গি, ভুরু কুঁচকানো এবং তার যে বিরক্তি, এটা দেখে মনে হলো যে তিনি জেনারেল ওয়াকার এই বক্তব্য দ্বারা যথেষ্ট বিব্রত বোধ করছেন, আহত হচ্ছেন, এবং তার যদি ক্ষমতা থাকে, কোনো সুযোগ থাকে, তাহলে তিনি এটার একটা দফা রফা করে ছাড়বেন। শেখ হাসিনার মতো যদি তার ক্ষমতা থাকতো বা থাকে, বা আমেরিকা যদি তাকে ওইরকম গ্রিন সিগন্যাল দেয়, তাহলে এই যে জেনারেল ওয়াকারুজ্জামান তার অনুমতি ছাড়া তিনি কি করে এই ধরনের একটি বক্তব্য দিলেন, এটি নিয়ে একটি আলাদা টাগ অফ ওয়ার শুরু হতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে জনাব ইউনূস যাই বলুন না কেন, হি ইজ এ বাই প্রোডাক্ট অফ আমেরিকা, হি ইজ এ সেকেন্ড বাই প্রোডাক্ট অফ প্রথম আলো, অ্যান্ড হি ইজ এ মানে বাই চান্স সিলেকশন অফ সমন্বয়ক। এর বাইরে এই আন্দোলন, সরকার প্রধান হওয়া, রাষ্ট্র পরিচালনা করা, এই সমস্ত বিষয়ে তার কোনো চিন্তা ছিল না। তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি তার নিজের অসহায়ত্বের কথা বলছিলেন, এবং তিনি ফ্রান্স থেকে সম্ভবত আসতেন না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন। কারণ হলো তার মামলাগুলো এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি আসার পরেই তাকে জেলে যেতে হতো, এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। এবং তিনি কয়েকটা পত্রিকায় দেখলাম যে এই বিষয় নিয়ে লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্স থেকে তিনি আর আসবেন না। তো ওইরকম একটা বিকলাঙ্গ মন, বিষণ্ণ পরিবেশ পরিস্থিতিতে তিনি হঠাৎ করে আসলেন, দেখলেন এবং জয় করলেন। এরকম একটা অবস্থাতে ভিড়ির মতো করে তিনি ক্ষমতায় বসলেন। এটা পরিচালনা করা, বসাটা যত সহজ ছিল, পরিচালনা করাটা এত সহজ নয়। তাকে আগে বাংলাদেশের মানে মিলিটারির যে রিদম, সামরিক শাসনের যে ইতিহাস,
এবং একজন সেকেন্ড লেফটেন্যান্টের যে মন মানসিকতা, একজন ব্যাটালিয়ন কমান্ডারের যে মন মানসিকতা, একজন কোর কমান্ডারের যে মন মানসিকতা, এই জিনিসগুলো সম্পর্কে তাকে জানতে হবে। তাহলে তিনি সেনাবাহিনীকে খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করতে পারবেন। এক। দ্বিতীয়ত হলো তিনি যে যাই বলুক না কেন বা তিনি যাই মনে করেন না কেন, সবাই মনে করছে যে সেনাবাহিনী যদি সমর্থন উঠিয়ে নেয় বা সেনাবাহিনী যদি প্রোটেকশন না দেয় এবং পুরো ঘটনা যদি পুলিশের উপর ছেড়ে দেয়, এখন সেনাবাহিনী কালকে যদি ক্যান্টনমেন্টে চলে যায় যমুনাতে অর্থাৎ সরকারি বাসভবনে, উনি 1 ঘন্টা থাকতে পারবেন কিনা, এটা $1 মিলিয়ন প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নটার দামই $10 লাখ, যে আজকে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে, বেসামরিক প্রশাসনের সঙ্গে সে সহযোগিতা করবে না। এই কারণে সে বলবে যে দেশে তো এখন কোনো জরুরি অবস্থা নেই, কোনো সমস্যা নেই, আমি কেন এই কাজগুলো করতে যাবো, আমার সৈনিকদের দক্ষতা নষ্ট হচ্ছে, আমরা সাধারণ জনগণের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি, আমাদের সম্পর্কে মানুষদের যে সম্ভ্রম এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর দিনের পর দিন সেই বিভিন্ন মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ছে। যে কোনো যুদ্ধ অবস্থা বেশি দিন চলে না, এরা তো রীতিমতো যুদ্ধের, যখন বাইরে যায় তারা তো একটা যুদ্ধের মোড়েই সেখানে যায়, তাদের অস্ত্র বহন করতে হয়, পোশাক পরে থাকতে হয়। তো বাইরে যদি 42 ডিগ্রি তাপমাত্রা হয়, বৃষ্টি হয়, তার মধ্যে সে কিন্তু পোশাক পরে গাড়ির মধ্যে বসে আছে। তো যেখানে আমরা এসির মধ্যে বসে থাকতে পারি না, সেখানে গাড়ির মধ্যে তাকে বসে থাকতে হচ্ছে। তো এই যে তারা যে কষ্টটা করছে এবং এই কাজের জন্য তাদেরকে আবার আলাদা ভাতাও দিতে হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। তো যার জন্য তারা যদি কোনো কারণে ক্যান্টনমেন্টে চলে যায় বা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে, এবং এটা মিলিটারি লতে কিভাবে আছে এটা জেনারেল ওয়াকার ভালো জানেন। তো সেক্ষেত্রে এই বর্তমান পুলিশ ব্যবস্থা, সিভিল সার্ভিস এবং এই যে ছাত্র যারা সমন্বয় করেছে তাদেরকে নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস কতক্ষণ ক্ষমতায় থাকবেন সেটি নিয়ে কিন্তু অনেক রসালো আলোচনা রয়েছে। তো যার জন্য এই যে জনাব ওয়াকারুজ্জামান উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যের সঙ্গে জনগণের সায় আছে, সেই বক্তব্যের সঙ্গে জনগণের সমর্থন আছে এবং তার এই বক্তব্যটি ওয়েল অ্যাকসেপ্টেড। বরং এই বিষয়টি নিয়ে তিনি যদি খোলামেলা আলোচনা করতেন এবং বলতেন যে হ্যাঁ 18 মাস কেন, আমরা তো চেষ্টা করছি আরো আগে ক্ষমতা হস্তান্তর করার জন্য, এটা নিদারুণ একটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিপ্লাই হতো যে 18 মাস তো অনেক সময়, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি যে 8 মাসের মধ্যে একটা নির্বাচনটা করে দেওয়া যায় কিনা। সবকিছু নির্ভর করবে জনগণের আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার তাদের চিন্তা চেতনা। তো এই সমস্ত কথাবার্তা না করে তিনি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তুলেন এবং ক্রোধে তার চোখ দুটো গোল হয়ে গেল এবং তিনি যথেষ্ট বিরক্ত প্রকাশ করে যেভাবে বললেন যে সরকার না বললে এটা কোনো বক্তব্য নয়। এখন তার সরকার এত পাওয়ারফুল, এত শক্তিশালী হয়ে পড়েছে যে সেনাপ্রধানের যে বক্তব্যটি, সেই বক্তব্যটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হলো না বা মেনশনেবল মনে হলো না। তো এই যে দৃশ্যপট রচিত হলো সেনাপ্রধানের বক্তব্য ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টার, যেটাকে বলা হয় যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কি পরিণতি হয় সেটি এখন দেখার বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।